তো বিসিএস এ পরিসংখ্যান যে টপিকটা আছে সেখান থেকে তেমন প্রশ্ন আসে না। তবে পরিসংখ্যানের যে গড়টা আছে, গড়টা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। গড় যদিও বিসিএস এর সিলেবাস আলাদা করে উল্লেখ নাই, তবে এই গড়টা হচ্ছে ধারার সাথে সম্পর্কিত, আবার পরিসংখ্যানের সাথে সম্পর্কিত। তো এমনি প্রাইমারি জব এক্সাম বা হচ্ছে নিবন্ধন বা হচ্ছে অন্যান্য সরকারি যে জব এক্সাম গুলো আছে এগুলোতে গড় থেকে প্রশ্ন আসে। বিসিএস এ যেহেতু সিলেবাসে ডিরেক্ট উল্লেখ নাই, তাই এখান থেকে প্রশ্ন তেমন আসে না। তবে পরিসংখ্যানটা আমাদের বিসিএস এর সিলেবাসে আছে। তো এই পরিসংখ্যানের ভিতর হচ্ছে গড়টা আছে। তো পরিসংখ্যানটা কি আসলে? পরিসংখ্যান হচ্ছে জাস্ট আমরা যদি একেবারে সিম্পল ভাবে বলি, যে যদি আমরা তথ্য নিয়ে বিশ্লেষণ করি, অ্যানালিসিস করি, তথ্য নিয়ে যে অ্যানালাইসিস করার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে মূলত পরিসংখ্যানের মধ্যে আলোচনা করা হয়। পরিসংখ্যান হচ্ছে তথ্য বা হচ্ছে বিভিন্ন ধরনের যেটাকে আমরা ডেটা বলি, ডেটা নিয়ে হচ্ছে আলোচনা করা, সেটা হচ্ছে পরিসংখ্যানের কাজ। তো এই পরিসংখ্যানে যে ডেটাগুলো আলোচনা করা হয়, তো এই ডেটাগুলোর মধ্যে যে জিনিসটা দেখা হয় যে ম্যাক্সিমাম ডেটা কোন দিকে চলে যায়, ম্যাক্সিমাম ডেটা হচ্ছে কোন দিকে যায়, সেটা হচ্ছে মূলত পরিসংখ্যানে দেখা হয়। বা হচ্ছে ডেটার যে বিহেভিয়ার আছে, ডেটার যে স্ট্রাকচার আছে বা বিহেভিয়ার আছে, ডেটাগুলো কেমন আচরণ করে, সেটা হচ্ছে পরিসংখ্যানে দেখা হয়। ধরেন আমি এখানে একটা ফিগার ড্র করলাম। হ্যাঁ, এখানে এখানে একটা ফিগার ড্র করলাম। তো এখানে দেখেন যে ম্যাক্সিমাম ডেটা হচ্ছে এই দিকে আছে, মানে উপরের অংশে। যদি আমরা এইভাবে দেখি, ম্যাক্সিমাম ডেটা আছে এই সাইডে। হ্যাঁ, উপরে হচ্ছে ম্যাক্সিমাম ডেটা আছে। তো আপনার হচ্ছে পরিসংখ্যানের সাহায্যে, আমরা পরিসংখ্যান সাহায্যে আপনার হচ্ছে কি করি, আর ডেটার যে বিহেভিয়ারটা, যে ডেটাগুলো কোন দিকে যাবে বা কিরকম আচরণ করবে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। তো দেখেন আমরা হচ্ছে পরিসংখ্যানে আমাদের বিসিএস এর জন্য যে জিনিসগুলো দরকার, সেটা হচ্ছে আমরা তিনটা জিনিস আমাদের দরকার। একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যক, আর একটা হচ্ছে প্রচুরক। একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যক, আর একটা হচ্ছে প্রচুরক। তো আমরা এগুলো নিয়ে আলাদা করে কথা বলবো। তো গড়, মধ্যক আর হচ্ছে প্রচুরক, এই তিনটা জিনিস নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এই গড়টা হচ্ছে আমরা একটু ডিটেলস পড়বো, তারপর মধ্যক প্রচুরক থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেই টাইপগুলো দেখবো। তো ফার্স্টে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আপনার পরিসংখ্যান একটা টার্ম আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। পরিসংখ্যান একটা টার্ম আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বা কেন্দ্রিকতা। টার্মটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। টেন্ডেন্সি মানে হচ্ছে প্রবণতা। তো সেন্ট্রাল টেন্ডেন্সি বা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, এই জিনিসটার সাহায্যে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে দেখা যায় যে ধরেন কতগুলো যদি তথ্য থাকে, তথ্য থাকলে যেগুলো একই ধরনের তথ্য বা কাছাকাছি টাইপের তথ্য, সবগুলো একটা জায়গায় অবস্থান করে বা মাঝখানে অবস্থান করে। তো যে জিনিসগুলো, যে তথ্যগুলো বেশি আছে, সেগুলো হচ্ছে মাঝখানে অবস্থান করে। তো আমরা হচ্ছে এই যে বলি গড় বের করা বা মধ্যক বের করা বা প্রচুরক বের করা, এই সবগুলোকেই একত্রে মূলত বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। তো আমি শব্দটা একটু লিখি, যদি কারো বুঝতে অসুবিধা হয়। শব্দটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। তো এখন দেখেন, এই সেন্ট্রাল টেন্ডেন্সির কাজ হচ্ছে কতগুলো ডেটার মধ্যে যেগুলো মাঝখানে অবস্থান করে বা হচ্ছে যে ডেটাগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, সেগুলো হচ্ছে এখান থেকে বের করা যায়। তো এই সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে 5 ভাবে করা যায়। হ্যাঁ, আপনার এটা এমসিকিউ তে থাকতে পারে যে সেন্ট্রাল টেন্ডেন্সি কয় ভাবে পরিমাপ করা হয়। তো এই সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা 5 ভাবে পরিমাপ করা হয়, এটা আপনারা লিখে রাখতে পারেন। সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা পাঁচটা ওয়েতে বা 5টা ক্যাটাগরিতে পরিমাপ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে গড়। তবে গড়ের মধ্যে এই গড়েরই হচ্ছে আপনার এখানে 3টা পার্ট আছে। গড়ের 3টা পার্ট আছে। তো একটা হচ্ছে গাণিতিক গড়, একটা হচ্ছে জ্যামিতিক গড়। একটা হচ্ছে গাণিতিক গড়, একটা হচ্ছে জ্যামিতিক গড়, আরেকটা হচ্ছে তরঙ্গ গড়। জাস্ট এগুলো নামগুলো একটু মনে জাস্ট হালকা শুনে রাখেন, এটা মুখস্থ করতে হবে এমন না। মানে সেন্ট্রাল টেন্ডেন্সি গুলো একটা হচ্ছে আপনার গাণিতিক গড়, যেটা হচ্ছে আমরা যেটাকে বলি এরিথমেটিক মিন বা গাণিতিক গড়। তো গাণিতিক গড়টা হচ্ছে, ধরেন আপনাকে যদি বলা হয় যে পাঁচজনের বয়স, এই পাঁচজনের বয়স দেওয়া আছে এত এত এত, এখন তাদের গড় কত হবে। তো আমরা নর্মালি যে গড়টা বের করি সেটা হচ্ছে কি, সবার বয়স যোগ করে দেখি কয়জন মানুষ আছে সেটা দিয়ে ভাগ করি। যদি 5জন মানুষ থাকে তাহলে 5জনের বয়সকে 5 দিয়ে ভাগ করি, 10জন মানুষ হলে তাদের 10জনের বয়স যোগ করে সেটাকে 10 দিয়ে ভাগ করি। অর্থাৎ যতগুলো সংখ্যা আছে সবগুলোর যোগফলকে আমরা যে কয়টা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করি, সেটাকে আমরা বলি হচ্ছে গাণিতিক গড়। তো এই গাণিতিক গড়, জ্যামিতিক গড় আর তরঙ্গ গড়, এর মধ্যে আমাদের গাণিতিক গড়টাই দরকার, বাকিগুলো দরকার নাই। এই 3টা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপরে মধ্যক একটা, প্রচুরক একটা, তাহলে এই টোটাল হচ্ছে 5টা সেন্ট্রাল টেন্ডেন্সি। গড়, গড়ের মধ্যে হচ্ছে 3টা, একটা হচ্ছে গাণিতিক গড়, জ্যামিতিক গড় আর হচ্ছে তরঙ্গ গড়। আর মধ্যক প্রচুরক হচ্ছে 2টা, তাহলে টোটাল হচ্ছে 5টা। তার মধ্যে হচ্ছে আমরা আমরা আমাদের এই পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে আপনার গাণিতিক গড় আসে, এরিথমেটিক মিন।
গাণিতিক গড় থেকে প্রশ্ন আসে, মধ্যক থেকে প্রশ্ন আসে, প্রচুরক থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা আজকে তিনটা জিনিস করবো, একটা হচ্ছে গাণিতিক গড়, একটা হচ্ছে মধ্যক, একটা হচ্ছে প্রচুরক। তাহলে গাণিতিক গড়টা কি? গাণিতিক গড় হচ্ছে আপনার যতগুলো তথ্য থাকবে সবগুলোর যোগফল ভাগ হচ্ছে যে কয়টা তথ্য দেওয়া থাকবে। ধরেন 5টা সংখ্যা থাকলে আমি যেটা বলছিলাম যে 5টা সংখ্যা হলে 5টা সংখ্যার যোগফল ভাগ হচ্ছে 5, তাহলে হচ্ছে আমরা গড় পেয়ে যাব। তাহলে আমরা এইভাবে বলতে পারি, আপনারা সংখ্যার গড়ের যে সূত্রটা আছে লিখতে পারেন। সূত্র আমরা সবাই জানি, তারপরেও জাস্ট ফর্মালিটি, এটা আপনারা চাইলে ফর্মালি লিখতে পারেন। তো গড় সমান কি লিখবেন? গড় সমান নিচে কি হবে? নিচে হচ্ছে কয়টা সংখ্যা, যেটাকে বলি আমরা পদ সংখ্যা। যদি 5টা পদ থাকে তাহলে আমরা বলি হচ্ছে পদ সংখ্যা 5। তো আপনারা নিচে লিখবেন পদ সংখ্যা, গড় সমান লিখবেন নিচে পদ সংখ্যা, আর উপরে লিখবেন হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি। নিচে লিখবেন পদ সংখ্যা আর উপরে লিখবেন উপাত্তগুলোর সমষ্টি, অর্থাৎ যে কয়টা উপাত্ত থাকবে সেই কয়টা উপাত্তকে আমরা কি করব, আমরা হচ্ছে কয়টা পদ আছে সেই পদ দিয়ে ভাগ করব, অথবা আমরা বলতে পারি পদগুলো সমষ্টি ভাগ হচ্ছে পদ সংখ্যা, একই কথা। আমরা লিখতে পারি উপাত্তগুলো সমষ্টি ভাগ হচ্ছে পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা, অথবা লিখতে পারি পদগুলো সমষ্টি ভাগ হচ্ছে পদ সংখ্যা। তাহলে আপনারা দুইটা লিখতে পারেন, পদগুলো সমষ্টি ভাগ হচ্ছে পদ সংখ্যা। তার মানে আমরা গড় বলতে পারি যে যতগুলো পদ আছে সবগুলো সমষ্টি, সেই সমষ্টি থেকে আমরা হচ্ছে যে কয়টা পদ আছে সেই কয়টা পদ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব গড়। এটা হচ্ছে গড়ের একেবারে সিম্পল সূত্র, যেটাকে আমরা বলি এরিথমেটিক মিন, গাণিতিক গড়। এখন দেখেন, তো এই গড় থেকে আমরা যে জিনিসটা বের করতে পারি, ধরেন আপনাকে আমি বলে দিলাম যে 5টা সংখ্যার গড় এত, হ্যাঁ, আমি যদি গড় বলে দিই তাহলে কিন্তু আপনি সমষ্টি বের করতে পারবেন। কিভাবে? দেখেন, এখানে সমষ্টি সূত্র, আপনি যদি এখান থেকে সমষ্টি বের করেন তাহলে আর গুণন করলে আপনি পাবেন সমষ্টি সমান গড় ইনটু পদ সংখ্যা। আপনি কি পাবেন? সমষ্টি সমান গড় ইনটু পদ সংখ্যা। তাহলে আপনারা এটা লিখতে পারেন যে সমষ্টি সমান গড় ইনটু পদ সংখ্যা, সমষ্টি সমান গড় ইনটু পদ সংখ্যা। যদি বলা হয় 5টা সংখ্যার গড় হচ্ছে 10, তাদের সমষ্টি কত? বলা হলো 5টা সংখ্যার গড় হচ্ছে 10, তাদের সমষ্টি কত? এখন সংখ্যা কয়টা? সংখ্যা হচ্ছে 5টা, গড় কত? 10। তাহলে 10 ইনটু 5, 10 ইনটু 5 করলে কি পাওয়া যাবে? তাদের সমষ্টি পাওয়া যাবে। তার মানে আমরা বলতে পারছি সমষ্টি সমান গড় ইনটু পদ সংখ্যা। তাহলে আমি যদি বলি 5টা সংখ্যার গড় হচ্ছে 10, সংখ্যা হচ্ছে 5টা, তাহলে সমষ্টি হচ্ছে 5 10 50। তাহলে এইভাবে করে আমরা সমষ্টি বের করতে পারি, সমষ্টি সমান গড় ইনটু পদ সংখ্যা। তার মানে সমষ্টি জানা থাকলে গড় বের করা যাবে, আবার গড় জানা থাকলে সমষ্টি বের করা যাবে যদি পদ সংখ্যাটা দেওয়া থাকে। এটা হচ্ছে আপনার গড় বের করার একটা সূত্র। এখন এই গড় বের করার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে গড় সমষ্টি সমান, গড় সমান সমষ্টি ভাগ পদ সংখ্যা, অথবা সমষ্টি সমান গড় ইনটু পদ সংখ্যা। তাহলে গড় আপনি বের করতে পারেন সমষ্টি ভাগ পদ সংখ্যা দিয়ে, এটা হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে আপনার খাতায় লিখবেন, যদি সমান্তর ধারা হয়, একটু লিখবেন গড়ের সূত্র, যদি সমান্তর ধারা হয়, যদি সমান্তর ধারা হয় তাহলে গড়ের সূত্র লিখবেন কি? যদি সমান্তর ধারা হয় তাহলে গড়ের সূত্র, যদি সমান্তর ধারা হয় তাহলে গড়ের সূত্র কি হবে? গড় সমান, যদি সমান্তর ধারা হয় তাহলে গড়ের সূত্র হচ্ছে গড় সমান শেষ পদ যোগ ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে গড় বের করার আরেকটা সূত্র, যদি সেটা সমান্তর ধারা হয়। কি লিখবেন? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ হচ্ছে 2, শেষ পদ যোগ প্রথম পদ ভাগ হচ্ছে 2। তো এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো? গড় বের করতে পারবো। শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ হচ্ছে 2, এর সাহায্যে আমরা গড় বের করতে পারবো। এটা হচ্ছে গড়ের আরেকটা সূত্র। তো আমরা মূলত আজকে এই দুইটা সূত্র অ্যাপ্লাই করব গড় বের করার জন্য। তো দেখবো আমরা গড়ের অঙ্কগুলো করতে গেলে সমষ্টির বিষয়টা আসবে সামনে। তো দেখেন, আমরা হচ্ছে যদি আপনাকে প্রশ্ন দিয়ে বলি যে এই ধারাটার গড় বের করেন বা এই সংখ্যাগুলোর গড় বের করেন। ধরেন আমি র্যান্ডম কতগুলো সংখ্যা দিলাম, ধরেন বললাম 5, তারপর হচ্ছে 7, তারপর বললাম হচ্ছে 8, তারপর বললাম হচ্ছে 11, তারপর বললাম হচ্ছে 15, তারপর বললাম হচ্ছে 18, 16, 19, এই টাইপের কিছু সংখ্যা বললাম। তো এইগুলোর মধ্যে কোনো সিকোয়েন্স নাই। দেখেন এখানে 5 আর 7 এর পার্থক্য হচ্ছে 4, 5 আর 7 এর পার্থক্য হচ্ছে কত? 2, 7 আর 8 এর পার্থক্য হচ্ছে 1, 8 আর 11 এর পার্থক্য হচ্ছে 3, এখানে আবার পার্থক্য 4, এখানে আবার পার্থক্য 4। মানে কোনো সিকোয়েন্স নাই। যদি কোনো সিকোয়েন্স না থাকে আর যদি পার্থক্য সবসময় সেম না থাকে, পার্থক্য সেম থাকলে আমরা কি বলি? সেটা হচ্ছে সমান্তর ধারা। আর পার্থক্য সেম না থাকলে সেটাকে আমরা কোনো ধারার মধ্যে ফেলি না। তাহলে এই সংখ্যাগুলো যদি গড় বের করতে বলা হয়, তাহলে এই সংখ্যাগুলো গড় আমরা বের করবো কিভাবে? এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো আগে যোগ করব, যোগ করে ভাগ করব কত দিয়ে? যে কয়টা সংখ্যা আছে সে কয়টা সংখ্যা দিয়ে। ধরেন আপনাকে বলা হলো এই সবগুলো সংখ্যার গড় আপনি বের করেন। তো এখন আমাদের করতে হবে কি? সবগুলো সংখ্যা যোগ করতে হবে। 5,
7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 11, তারপর হলো 15, তারপর হচ্ছে 19। তো এই এখানে সংখ্যা হলো কয়টা? সংখ্যা হলো 3 3 6টা। তো আমাকে কি করতে হবে, কি এই সংখ্যাগুলোকে 6 দিয়ে ভাগ করতে হবে। তো সবগুলো সংখ্যার সমষ্টি আমরা লিখলাম। এখন আমি ভাগ করব কত দিয়ে? 6 দিয়ে। তো যদি আমি ভাগ করি তাহলে আমরা পাবো কি? তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে গড়। তো এখন আপনারা যোগ করে দেখেন কত হয়। এই সংখ্যাগুলোকে যোগ করে 6 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে হচ্ছে গড়। এইটা হচ্ছে গড়ের একেবারে বেসিক যে জিনিসটা, সেটা হচ্ছে গড়ের যে বেসিক ফর্মুলা। তাহলে গড় সমান সংখ্যাগুলোর সমষ্টি বা পদগুলোর সমষ্টি ভাগ হচ্ছে পদ সংখ্যা। এখানে পদ আছে 6টা, আর সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে আমরা যোগ করলাম, যোগ করে হচ্ছে এখানে 6 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা এখানে যা পাবো সেটা হচ্ছে গড়। এটা হচ্ছে সংখ্যার গড় বা গাণিতিক গড়। আর আমি যেটা বলছিলাম যে আরেকটা গড় হচ্ছে যদি সমান্তর ধারা হয় তাহলে যে গড়টা কিভাবে হবে। তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা বলেছি গড় হচ্ছে কি হবে? শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ হচ্ছে 2। সমান্তর ধারার ক্ষেত্রে শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ হচ্ছে 2। ধরেন আমরা হচ্ছে একটা সমান্তর ধারা নিলাম। ধারাটা হচ্ছে এরকম 2, 4, 6, 8, 10 এরকম আমরা একটা ধারা নিলাম, সেটা হচ্ছে জোড় সংখ্যার ধারা। দেখেন পার্থক্যটা সবসময় 2 দিয়ে করে। 2, 2 আর 4 এর পার্থক্য 2, 4 আর 6 এর পার্থক্য 2, 6 আর 8 এর পার্থক্য 2, 8 আর 10 এর পার্থক্য 2। তো এইভাবে করে যদি আমরা হচ্ছে এখানে কতগুলো সংখ্যা নেই, তো এখানে যে গড়টা আছে, গড়টা কি হবে? গড়টা হবে, দেখতে হবে আগে সমান্তর ধারা কিনা। এখানে সবগুলোর পার্থক্য 2 দিয়ে করে আছে। 6 আর 4 এর পার্থক্য 2, 8 আর 6 এর পার্থক্য 2। পার্থক্য 2 থাকার কারণে আমরা বলতে পারি এখানে গড়ের সূত্র কি হবে? আমরা গড়ের সূত্রটা বলবো হচ্ছে যে শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ হচ্ছে 2। এখানে শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2 আমরা করতে পারি। তো আমাদের এখানে শেষ পদ কত আছে? শেষ পদ আছে 12, প্রথম পদ কত আছে? 2 আছে। তো আমরা এখানে 12 আর 2 যদি যোগ করি, 12 আর 2 আছে আসে কত? 14। 14 কে 2 দিয়ে ভাগ করলে চলে আসে অ্যান্সার। আমাকে মনে হয় কেউ একজন অ্যান্সার দিয়ে ফেলছেন অলরেডি। তো এখানে আপনাদের আসে কত? 14 আর 2 হচ্ছে 7 আসে। তো এটা হচ্ছে এক ধরনের গড়। তো আমরা হচ্ছে 2 ধরনের গড়ই পরীক্ষায় পাবো। তবে হচ্ছে এই বিসিএস এর ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে আপনার মূলত এই টাইপের গড়, শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ হচ্ছে 2, এই টাইপের গড় বিসিএস এর প্রশ্ন আসতে পারে। আর প্রাইমারি জবের জন্য বা অন্যান্য জবের জন্য যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে আমরা একটু পরে করছি। তো দেখেন এভাবে করে আমরা কি করতে পারি? গড়টা বের করতে পারি। তো এখানে যেমন হচ্ছে 2 নম্বর বলা হয়েছে 2 থেকে শুরু করে পর পর 5টি জোড় সংখ্যার গড়। এখন 2 থেকে শুরু করে পর পর 5টি জোড় সংখ্যার গড় মানে কি? 2, 4, 6, 8, 10। মানে 2 থেকে শুরু করে পর পর 5টি জোড় সংখ্যা। তাহলে 2, 4, 6, 8, 10। তাহলে 10 হচ্ছে শেষ পদ, আর প্রথম পদ হচ্ছে 2। 10 আর 2 12, ভাগ করতে হবে কয়টা দিয়ে? 5টা সংখ্যা আছে। সরি, এখানে সংখ্যা আছে, মানে আমার সূত্রটা কি? শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ হচ্ছে 2। তাহলে এখানে আমরা যদি সবগুলো সংখ্যা যোগ করে, মানে কয়টা সংখ্যা আছে এটা দিয়ে ভাগ করতে পারি। আবার হচ্ছে আমরা যেহেতু এখানে বলেছে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা হলে আমরা এটাকে সমান্তর ধারায় ফেলতে পারি। তখন আপনি শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2 দিয়ে ভাগ করতে পারেন। তো এখানে এখানে 2 থেকে শুরু, 2, 4, 6, 8, 10, মানে এইটুকু পর্যন্ত, 2 থেকে শুরু করে 10 পর্যন্ত। তো এখানে গড় কি হবে? 10 যোগ 2, 10 আর 2 12, ভাগ হলো 2। তো করলে এই সূত্রে ফেললে কত আসে? অ্যান্সার চলে আসে হচ্ছে 6। আবার বলেছে 1 থেকে 99, এখানে কেটে গেছে, একটা কেটে গেছে। তো বলেছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত? বলেছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত? তো যদি বলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা, তাহলে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ধারা। এখানে কোনো ধরনের গ্যাপ নাই। তার মানে পার্থক্য সবসময় এক এক করে। পার্থক্য যদি সবসময় একই রকম হয় তাহলে গড়ের সূত্র কি হবে? শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ হচ্ছে 2। তাহলে শেষ পদ হচ্ছে এখানে 99, প্রথম পদ হচ্ছে 1। তাহলে 99 আর 1 যোগ করলে কত হয়? 100। 99 আর 1 যোগ করলে 100, 100 কে 2 দিয়ে ভাগ করলে হয় কত? 50। তাহলে গড় চলে আসে 50। অর্থাৎ সমান্তর ধারা হলে গড়টা একেবারে সিম্পল। এরপরে যে গড়ের অঙ্কগুলো আসে সেগুলো আমরা একটু দেখি। যেমন হচ্ছে এখানে 3 নাম্বার, এটা হচ্ছে বলা হচ্ছে 10 জন ছাত্রের গড় বয়স 15 বছর। বলা হচ্ছে কি 10 জন ছাত্রের গড় বয়স 15 বছর। তো এখন বলেছে নতুন আরেকজন ছাত্র আসায় গড় বয়স 16 বছর হয়। নতুন একজন ছাত্র আসায় গড় বয়সটা হয়ে যায় 16। তো এখন 10 জন ছাত্রের গড় বয়স যদি 15 বছর হয়, তাহলে 10 জন ছাত্রের মোট বয়স কত? 10 জন ছাত্রের মোট বয়স হচ্ছে কত? 10 × 15, 150। তাহলে 10 জন ছাত্রের গড় বয়স বলছে 15, তাহলে 15 × 10 সমান হচ্ছে 150, হচ্ছে 10 জন ছাত্রের মোট বয়স। আর তো আমরা বের করলাম কিভাবে? আমরা জানি হচ্ছে সমষ্টি সমান গড় ইন্টু পদ সংখ্যা। গড় হচ্ছে এখানে 15, পদ সংখ্যা হচ্ছে 10, তাহলে 15 আর 10 গুণ করলে হয় 150। এটা হচ্ছে আপনার 10 জন ছাত্রের মোট বয়স।
এরপরে এরপরে বলেছে নতুন একজন ছাত্র আসা। এখন নতুন একজন ছাত্র আসায় গড় বয়সটা বেড়ে 16 হয়ে গেছে। এখন আগে ছিল ছাত্র কয়জন? 10 জন। এখন নতুন একজন যদি আসে তাহলে ছাত্র হবে 11 জন। তাহলে বর্তমান যে গড় বয়স সেটা হচ্ছে 16, ছাত্র হচ্ছে মোট 11। তাহলে 16 আর 11 যদি আমরা গুণ করি তাহলে কত হয় দেখেন, কত আসে? 16 আর 11 গুণ করলে 16 10 160, 160 আর 16 হচ্ছে 176। 176 আসার কথা আপনারা একটু দেখেন ঠিক আছে কিনা। তো দেখেন এখানে হচ্ছে প্রথমে ছিল 10 জন, তো 10 জন ছাত্রের গড় বয়স ছিল 15। 10 জন ছাত্রের গড় বয়স ছিল 15, তার মানে 10 × 15 করলে 150 আসে। এটা হচ্ছে 10 জনের মোট বয়স। আবার একজন বাড়ার কারণে এখন ছাত্র সংখ্যা হয়ে গেছে 11 জন। আর বয়স বলেছে গড়ে বেড়েছে 1 করে, অর্থাৎ বয়স হচ্ছে 16 হয়েছে গড়ে। তাহলে 16 × 11 করলে মোট বয়স আসে 176 জন। তাহলে আমরা এটা বলতে পারি যে 10 জন ছাত্রের মোট বয়স 150 আর 11 জন ছাত্রের মোট বয়স হচ্ছে 176। তাহলে এই 50 আর 176 মধ্যে পার্থক্য কত? 176 থেকে যদি আমরা 150 বাদ দিই আসে হচ্ছে 26। তাহলে এই 26 হচ্ছে একজন ছাত্রের বয়স, কারণ প্রথম জায়গাটায় আছে 10 জন ছাত্রের বয়স, দ্বিতীয়টায় আছে হচ্ছে 11 জন ছাত্রের বয়স। তাহলে এই 26 বছর বেশি কার জন্য? একজন বেশি তার জন্য। তাহলে আমরা বলতে পারি যে একজন ছাত্রের গড় বয়স হচ্ছে 26 বছর। একজন ছাত্রের গড় বয়স হচ্ছে 26 বছর। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল 26 বছর। তো এই টাইপের প্রশ্ন হচ্ছে আপনার প্রাইমারি এক্সাম গুলোতে আসে। যেমন 4 নাম্বারটা আমরা দেখতে পারি, বলা হচ্ছে 10টি সংখ্যার যোগফল 600। মানে সংখ্যা হচ্ছে টোটাল 10টা, তার মধ্যে এই 10টার যোগফল হচ্ছে 600। এদের প্রথম 4টির গড় 55, 4টা গড় দেওয়া আছে, আবার শেষের 5টি গড় দেওয়া আছে 65। তাহলে 10টার মধ্যে দেওয়া আছে মোট কয়টা? এখানে দেওয়া আছে 4টা আর এখানে দেওয়া আছে 5টা। আর 10টার মধ্যে সংখ্যা দেওয়া আছে 9টা। আমরা যদি 9টা সমষ্টি বের করতে পারি তাহলে 10টা থেকে 9টা বাদ দিলে বাকি থাকবে একটা সংখ্যা। কি করবো আমরা? এখানে 10টা সংখ্যার যোগফল দেয়া আছে, এই 10টা সংখ্যার যোগফল দেয়া থাকলে আমরা কি করব? বাকি যে 9টা সংখ্যা আছে সেই 9টা সংখ্যার যোগফল বের করব। 10টা থেকে বাকি 9টা সংখ্যার যোগফল বাদ দিলে বাকি থাকবে একটা সংখ্যা। তো আমাদের বের করতে হবে ওই একটা সংখ্যা কোনটা, অর্থাৎ পঞ্চম সংখ্যাটা কোনটা। তো আমরা বলতে পারি 10টা সংখ্যার যোগফল এখানে কত আছে? 10টা সংখ্যার যোগফল আছে 600, আর বলা আছে 4টা সংখ্যার গড় হচ্ছে 55। তাহলে 55 হচ্ছে গড়, সংখ্যা হচ্ছে 4টা, তো 4 55 হচ্ছে কত? 220। এটা হচ্ছে 4টা সংখ্যার 4 জনের সমষ্টি, মানে 4টা সংখ্যার সমষ্টি। এরপরে বলেছে পরের 5টার গড় হচ্ছে 62 করে, সংখ্যা হচ্ছে 5টা। তো এখানে কত আসে? এখানে আসে 530, 310 আসে। অর্থাৎ প্রথম যে 4টা সেই 4টার সমষ্টি হচ্ছে 220। স্যার 65 করে স্যার, ও 65। আচ্ছা 65 আছে, সরি 65 করে। তাহলে আমরা এখানে গুণ করে দেখি, 5 5 25 5, হাতের 2, 5 6 30 আর 2 হচ্ছে 32, 325 আসে। তো আমরা পেলাম হচ্ছে পরের 5 জনের গড়, মানে সমষ্টি হচ্ছে 325। এখন এখানে 4 জন আর 5 জন, তাহলে মোট হলো 9 জন। 9 জনের সমষ্টি কত হবে? আমরা এখানে দুইটা যোগ করে বের করতে পারি। তো প্রথমটা ছিল হচ্ছে 4 জনের সমষ্টি, পরেরটা হচ্ছে 5 জনের সমষ্টি। দুইটা যোগ করলে কত আসে? এখানে আসে 5 আর 4, 5 4 545 আসে। তাহলে এই 545 কয় জনের বয়স? মোট 5 জনের বয়স হচ্ছে 5, মানে 9 জনের বয়স হচ্ছে 545। তাহলে এখানে আমরা বলতে পারি যে 10 জনের মোট বয়স হচ্ছে 600, তার মধ্যে 9 জনের বয়স হচ্ছে কত? 9 জনের বয়স হচ্ছে 545। তো এখন হচ্ছে বাকি যে একজন আছে তার বয়সটা আমরা এখান থেকে বের করে নিতে পারি, বাকি একজনের বয়সটা আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে 600 থেকে যদি আমরা 545 বাদ দিই বাকি থাকে হচ্ছে 55। তাহলে 55 হচ্ছে বাকি যে একজন ছাত্র আছে তার বয়স, অর্থাৎ পঞ্চম যে ছাত্র আছে, পঞ্চম ছাত্রের বয়স হচ্ছে 55। পঞ্চম ছাত্রের বয়স হচ্ছে 55। আচ্ছা, তো এইখানে যে ম্যাথ গুলো আছে, এইখানে ম্যাথটা মানে এখন যে ম্যাথটা করলাম এটা আরো অন্যভাবে থাকতে পারতো। যেমন প্রথমে বলা আছে 10টি সংখ্যার যোগফল হচ্ছে 600, এটা বলা আছে যে 10টি সংখ্যার যোগফল হচ্ছে 600। তো এখানে যোগফল না দিয়ে বলতে পারতো 10টি সংখ্যার গড় হচ্ছে 60, প্রথমে গড় দেওয়া থাকতে পারতো। তো যদি গড় দেওয়া থাকতো, আমরা 3 নাম্বার যে ম্যাথটা করেছিলাম যে গড় দেওয়া ছিল, 10 জনের গড় দেওয়া ছিল, আমরা মোটটা বের করে নিচ্ছি। তো এখানে বলা থাকতে পারতো যে 10টি সংখ্যার গড় হচ্ছে 60, তারপর হচ্ছে আপনার পরের অংশটা দেওয়া থাকলো যে প্রথম 4টির গড় এত, শেষের 5টি গড় এত। তো 10টি সংখ্যার গড় জানা থাকলে আমরা মোটটা বের করে নিতাম, 10 × 60 সমান হচ্ছে 600। তারপর আমরা কি করতাম? তারপর হচ্ছে বাকি কাজগুলো আগের মতো করে করতাম।
তো এই ধরনের যে গড়, যেমন হচ্ছে আরো আছে 6 নাম্বার, এটা বিসিএস এর প্রশ্ন, এটা 35 এসেছে। তো এখানে 6 নাম্বার বলেছে যে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর হচ্ছে 70। বলেছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর 70, যেটা আমি মাত্র বললাম যে ওইভাবে দেওয়া আছে। তো 100 জন যদি 100 জনের যদি হচ্ছে গড় নম্বর 70 হয়, তাহলে তাদের মোট নম্বর কত? তাহলে মোট নম্বর কত হবে? 70 ইন্টু 100, মোট নম্বর হবে 7000। বলা হয়েছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর 70, তাহলে সবার মোট হচ্ছে নম্বর হবে 7000। আচ্ছা, মোট নম্বর পেয়ে গেলাম। তারপরে বলেছে কি, তারপরে বলেছে এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? তার মানে যেহেতু এখানে 100 জন শিক্ষার্থী আছে, ছাত্রী আছে কয়জন? 60 জন। তার মানে ছাত্র কয়জন? 40 জন। তো যদি 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হয়, তাহলে আমরা বলতে পারি যে 75 হচ্ছে গড়, ছাত্রী হচ্ছে টোটাল 60। এখানে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 0, তারপর 5 6 30 এর 0, হাতের 3, 6 7 42 আর 3 হচ্ছে 45। তাহলে 60 জনের মোট বয়স হচ্ছে 4500। টোটাল হচ্ছে আমাদের গড় বয়স, মানে মোট বয়স এসেছে 7000। তার মধ্যে 4500 চলে গেলে আমাদের বাকি থাকে কত? তাহলে বাকি থাকে হচ্ছে 2500। অর্থাৎ আমরা বলতে পারি যে টোটাল 100 জনের মোট মানে নম্বর হচ্ছে 7000, তার মধ্যে 60 জন ছাত্রী, 60 জন ছাত্রীর মোট নম্বর হচ্ছে 4500। বাকি যেটা থাকে, যদি আমরা বাকিটা হিসাব করি, তাহলে এই 60 জন থেকে যদি আমরা হিসাব করি এভাবে, এখান থেকে যদি আমরা বের করি যে বাকি 40 জনের মোট নম্বর কত, এখান থেকে আমরা বাকি 40 জন বের করতে পারি। তাহলে 100 জন থেকে যদি আমরা বাদ দিই 60 জনকে, তাহলে থাকে হচ্ছে 40 জন। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 40 জনের হিসাব। 40 জনের মোট নম্বর পাওয়া যাবে কত? এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে চলে আসবে 40 জনের মোট নম্বর। 0 0 কাটা 0 0, এখানে দেখা হচ্ছে 5, 1 5 2 7, অর্থাৎ 2500 আসে। আমরা বলতে পারি যে 40 জনের মোট নম্বর হচ্ছে 2500, কিন্তু মোট নম্বরটা চাওয়া হয়নি, প্রশ্নে চাওয়া হচ্ছে ছাত্রদের গড় নম্বর কত। এখন আমরা দেখলাম হচ্ছে টোটাল ছাত্রী হচ্ছে 60 জন, তার মানে ছাত্র হচ্ছে 40 জন। তো 40 জনের মোট নম্বর হচ্ছে 2500, বের করতে হবে 40 জনের গড় নম্বর কত। তাহলে 2500কে আপনি 40 দিয়ে ভাগ করেন, 2500কে 40 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। তো আমরা হচ্ছে 2500কে 40 দিয়ে ভাগ করে অ্যান্সারটা বের করে নিব। তো যদি আমরা এটা করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব প্রত্যেক ছাত্রের গড় নম্বর, অর্থাৎ প্রত্যেক ছাত্র গড়ে কত নম্বর পেয়েছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো অ্যান্সার হচ্ছে একজন মনে দিয়েছেন, যেটাকে 40 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তো এই ছিল গড় সংক্রান্ত ম্যাথ গুলো। আপনারা এই ধরনের ম্যাথ যে কোনো একটা বইয়ের যে গড় অধ্যায়টা আছে, বিসিএস আলাদা করে গড়ের তেমন কিছু নাই, আপনারা যে কোনো একটা বই থেকে গড়ের অধ্যায়টা এটা একটু পড়ে নেবেন। পড়লে আপনাদের যারা প্রাইমারি এক্সাম দিবেন তাদের জন্য আর কি উপকার হবে। ওকে, তাহলে এখানে পেলাম আমরা 62.5। ওকে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমাদের বাকি রইল আর দুইটা জিনিস, একটা হচ্ছে মধ্যক আর একটা হচ্ছে প্রচুরক। তো আমরা যদি প্রচুরক বলতে চাই, আপনারা একটু প্রচুরকটা খাতায় লিখেন, আমরা একটু প্রচুরকটা পড়ি। প্রচুরকটা হচ্ছে যেটা প্রচুর পরিমাণে আছে, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি আছে, অর্থাৎ কতগুলো ডেটা আছে বা কতগুলো উপাত্ত আছে, তো এই উপাত্তগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে প্রচুরক। ধরেন আমি বললাম কতগুলো সংখ্যা দিয়ে এর মধ্যে প্রচুরক কোনটা, যেমন 5 6 7 8, হ্যাঁ, তারপর হচ্ছে 4। তো এইভাবে করে আমরা কতগুলো সংখ্যা নিলাম, 5 9। তো এখন আপনাকে প্রশ্ন করলো যে এইখানে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে প্রচুরক কোনটা। তো এখানে দেখতে হবে কোন সংখ্যাটা বেশি আছে। তো আমাদের এখানে কি কি আছে, আমাদের এখানে 5 আছে কয়বার? একবার, দুইবার। 5 আছে দুইবার, আর এখানে 6 একবার আছে, 7 একবার, 8 একবার, 4 একবার, বাকিগুলো একবার করে আছে। তো বাকিগুলো যদি একবার করে থাকে, তাহলে যেটা সবচেয়ে বেশি বার আছে, এখানে 5 আছে দুইবার, তাহলে প্রচুরক হচ্ছে 5। প্রচুরক এখানে কি? 5 হলো প্রচুরক। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা আরেকটা বলি, ধরেন এরকম আছে 4 5 6, 4 5 6 15 25 এরকম সংখ্যা দেওয়া আছে। তারপর আছে হচ্ছে 15 20 11 15 22 20 এরকম করে মনে করেন সংখ্যা দেওয়া আছে কতগুলো। এখন আমরা এই দুইটা হচ্ছে হিসাব করবো যে কোনটার প্রচুরক কত। যেমন এখানে আছে হচ্ছে
এখানে 4 একবার আছে, 5 একবার, 6 একবার, 15 একবার, 25 একবার। তার মানে এখানে সবগুলো একবার করে আছে। যেহেতু একবার করে আছে এখানে কোনো প্রচুরক নাই। সব সংখ্যা যদি একবার করে থাকে, কোনোটা যদি বেশি না থাকে, তখন প্রচুরক হচ্ছে নাই লিখবেন। এখানে প্রচুরক হচ্ছে নেই। তাহলে প্রথমটায় প্রচুরক ছিল 5, এখানে দুইবার আছে 5, তাই প্রচুরক হচ্ছে 5। পরেরটায় প্রচুরক নেই, কারণ এখানে কোন সংখ্যা বেশি বার নাই, সবগুলো সংখ্যা সমান আছে। সমান বার থাকলে প্রচুরক থাকবে না। আর পরের সংখ্যা দেখেন, এখানে 15 আছে একবার, এখানে আছে একবার, 15 আছে দুইবার, তারপরে 20 আছে এখানে একবার, এখানে আছে 20 একবার। তাহলে 20 আছে দুইবার, 15 আছে দুইবার, আর বাকি সবগুলো একবার করে আছে। তাহলে আমরা বলতে পারি এখানে 15 আর 20 এই দুইটা সংখ্যা বেশি বার আছে। তাহলে প্রচুরক হচ্ছে 15 আর 20। প্রচুরক হচ্ছে 15 আর 20। যেটা বেশি বার থাকবে সেটা হচ্ছে প্রচুরক, যেটা বেশি বার থাকবে সেটা হচ্ছে প্রচুরক। তাহলে আমরা বলতে পারি এখানে 15 আর 20 হচ্ছে এখানে প্রচুরক। লাস্ট এক্সাম্পল, এই এক্সাম্পলটা দিলে আপনার প্রচুরক থেকে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো আপনার মানে যে কনফিউশন গুলো তৈরি হতে পারে সেটা থাকবে না। তো আমি এখানে বললাম হচ্ছে কতগুলো সংখ্যা নিচ্ছি আমি। তো এখানে বলা হচ্ছে যে এখানে প্রচুরক কত। এখানে 5 আছে দুইবার, আপনারা একটু উত্তর দেন এখানে প্রচুরক কত। এখানে 5 আছে দুইবার, 6 আছে দুইবার, 7 আছে দুইবার। তো আপনাদের বলতে হবে যে এখানে প্রচুরক কোনটা। এখানে 5 দুইবার, 7 দুইবার, 6 দুইবার আছে, প্রচুরক কোনটা বের করতে হবে। তো সবাই একটু কমেন্টে তাড়াতাড়ি করে লিখে দেন যে এখানে যে আমি ডেটাগুলো লিখেছি, ডেটাগুলোর মধ্যে প্রচুরক কোনটা বা এগুলোর প্রচুরক কত। আচ্ছা, তো এখানে সবগুলো সংখ্যা সমানবার আছে। যদি সমানবার থাকে তাহলে প্রচুরক থাকবে না, তাহলে এখানে প্রচুরক নাই, কারণ সবগুলো সংখ্যাই দুইবার করে আছে, কোনটাই বেশি নাই। প্রচুরক মানে হচ্ছে কোনটা প্রচুর আছে, কোনটা বেশি আছে সেটা বের করা। তো এখানে তো সবগুলোই দুইবার করে আছে, তাই এখানে প্রচুরক নাই। প্রচুরক থেকে আর কোনো কিছুই নাই, প্রচুরক হচ্ছে এগুলাই। এখন আমরা দেখবো হচ্ছে মধ্যক। তো মধ্যকের সূত্র আছে, যেমন বিজোড় সংখ্যা হলে একটা সূত্র ছিল পদ সংখ্যা প্লাস 1 ভাগ হচ্ছে 2। মধ্যক হচ্ছে আমরা বের করতাম, ছোটবেলা পড়েছিলাম 8 এ 9 এ, যে মধ্যক হচ্ছে কি পদ সংখ্যা প্লাস 1 ভাগ হচ্ছে 2 যদি হচ্ছে বিজোড় সংখ্যা হয়, আর জোড় সংখ্যা হলে এক ধরনের মধ্যক। কিন্তু আমরা পরীক্ষায় ম্যাথ করার জন্য, যেহেতু এগুলো রিটেনে নাই, আমরা পরীক্ষায় ম্যাথ করার জন্য মধ্যকটা ডিরেক্ট যেভাবে করব, ধরেন মধ্যক মানে হচ্ছে মাঝখানের সংখ্যা। আপনাকে একটা কতগুলো ডেটা দিবে, মানে উপাত্ত দিবে, দিয়ে বলবে এখানে মধ্যক কোনটা। ধরেন বললো 4, 5, 6 এরকম কতগুলো সংখ্যা দিল। তারপর হচ্ছে বললো 2, তারপর হচ্ছে 5। এইভাবে করে আপনাকে হচ্ছে কতগুলো ডেটা দিয়ে বলবে এই সংখ্যাগুলোর মধ্যক কত, এটা আপনাকে বের করতে হবে মধ্যক কত। তো মধ্যক বের করার জন্য যে জিনিসটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজানো ম্যান্ডেটরি। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে ছোট থেকে বড় সাজানোর জন্য মানে বড় সাজানো কোনটার ক্ষেত্রে জরুরি, প্রচুরকের ক্ষেত্রে, গড়ের ক্ষেত্রে, মধ্যকের ক্ষেত্রে। তো মধ্যকের ক্ষেত্রে হচ্ছে এটা একেবারে ম্যান্ডেটরি, ছোট থেকে বড় না সাজালে আপনি হচ্ছে মধ্যক বের করতে পারবেন না। মধ্যক হচ্ছে কোন সংখ্যাটা মাঝখানে আছে। তো মধ্যক বের করার জন্য আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে প্রথমে তাকে সংখ্যাগুলোকে সাজাইতে হবে। তো আপনি সাজান, প্রথমে এখানে সবচেয়ে ছোট কোনটা 2 লিখলাম 2, তারপর হচ্ছে 4 আছে 4, তারপরে 5 আছে দুইবার লিখলাম 5 দুইবার, তারপর 6 আছে লিখলাম 6, তারপর 9 আছে, তারপর 10 আছে। আমার মনে হয় সব লিখেছি আমি, 2 4 5 5 6 9 10। তো এইভাবে করে আমরা প্রথমে কি করব, ছোট থেকে বড় সাজাবো। সাজানোর পরে আপনি হচ্ছে মাঝখানের সংখ্যাটা বের করবেন। তো মাঝখানের সংখ্যা বের করার জন্য সিস্টেমটা হচ্ছে আমি যেটা অ্যাপ্লাই করি, আমি হচ্ছে দুই পাশ থেকে কাটি। আপনি এপাশ থেকে একটা বাদ দিলেন, এপাশ থেকে একটা বাদ দিলেন, তাহলে আপনার মাঝখানে এখন সমান হলো। আবার এপাশ থেকে একটা বাদ দিলেন, এপাশ থেকে একটা বাদ দিলেন, সমান হলো মাঝখানে। আবার এখান থেকে একটা বাদ দিলেন, এখান থেকে একটা বাদ দিলেন, তাহলে মধ্যক হলো এখানে 5। আচ্ছা, 5 সংখ্যাটা হচ্ছে সবচেয়ে মাঝখানে আছে, তার মানে এখানে মধ্যক হচ্ছে 5। যদি বিজোড় সংখ্যার সংখ্যক সংখ্যা হয়, এখানে বিজোড় সংখ্যক সংখ্যা আছে, তাই আমরা হচ্ছে মধ্যকটা পাবো হচ্ছে মাঝখানে। যদি জোড় সংখ্যক সংখ্যা হয় তাহলে মধ্যক হবে মাঝখানে দুইটা যোগফল। আপনি দেখবেন এখানে দেখেন সংখ্যা আছে কয়টা, 3, 3 6 1 7টা। তো 7টা হওয়ার কারণে মধ্যক এর সংখ্যাটা মাত্র একটা পেয়েছি। কিন্তু যদি জোড় সংখ্যা হইতো, যদি এখানে 8টা থাকতো, তো মাঝখানে দেখা যেত 2টা থাকতো, তখন আমরা এই দুইটা গড় করে মধ্যকটা বের করতাম। তো এখানে মধ্যক বের করার যে সরাসরি সূত্রটা আমি বলেছিলাম, বিজোড় সংখ্যা হলে যে কয়টা পদ আছে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যক পাওয়া যায়, যে কোন পদটা মধ্যক। তো এখানে পদ আছে 7টা, তার সাথে 1 যোগ করলে 8, ভাগ 2 করলে চতুর্থ পদটা হচ্ছে মধ্যক। তার মানে 1 2 3 4, 4 নম্বর পদটা হবে মধ্যক যদি বিজোড় সংখ্যক সংখ্যা হয়। এখানে বিজোড় সংখ্যক সংখ্যা আছে, টোটাল সংখ্যা আছে 7টা,
তাহলে মধ্যক হচ্ছে শেষ পদ প্লাস 1 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে মধ্যক। এখন যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে তাহলে বলেছি যে মাঝখানে যে দুটো সংখ্যা থাকবে সেটাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে মধ্যকটা বের করব। ধরেন সংখ্যাগুলো হচ্ছে এরকম 4 5, আগের গুলোই আমরা নেই 6 2, তারপর হচ্ছে আবার 5 নিলাম, এরপরে 9, এরপরে 10, এরপর হচ্ছে 12। এইখানে সংখ্যা আছে 8টা। তো আমরা যদি এগুলোকে সাজাই, প্রথমে হচ্ছে 2 আসবে, তারপর আসবে কত 4, তারপর আসবে কত 5 5 দুইবার আছে 6 আছে 5 6, তারপর হচ্ছে 9 5 6 9, তারপরে 10, তারপরে 12। তো এখান থেকে মধ্যক যদি বের করতে যাই, যদি আমরা কাটি, কাটার পরে দেখা যাবে মাঝখানে দুটো সংখ্যা থাকবে। তো মধ্যকটা আমরা হচ্ছে বের করবো এইভাবে, দুই পাশ থেকে কাটার পরে মাঝখানে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটোর যোগফলকে 2 দিয়ে ভাগ করব। তো এখানে কাটার পরে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে বাকি আছে 5 আর 6। তাহলে মধ্যক কি হবে, 5 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 আর 6 যোগ করলে কত হয়, 5 আর 6 6 হচ্ছে যোগ করলে 11 হয়, 5 আর 6 যোগ করলে 11 হয়, 11 কে 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 5.5। তাহলে মধ্যক হচ্ছে 5.5, মধ্যক হচ্ছে 5.5। তো এরকম জোড় সংখ্যক সংখ্যা থাকলে আপনি যখন কাটার পরে দেখবেন মাঝখানে দুটো সংখ্যা, সেই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মানে গড় করলেই মধ্যকটা পাওয়া যাবে। তার মধ্যক হচ্ছে 5.5। তার মানে আমাদের ম্যাক্সিমাম ডেটা এখানে 5.5 এর কাছাকাছি। এখানে ম্যাক্সিমাম ডেটার যে মানটা সেটা হচ্ছে 5.5 এর কাছাকাছি, মানে অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা। আমরা এখান থেকে কেন্দ্রীয় প্রবণতা বের করেছি। প্রচুরকটা এরকম যে ম্যাক্সিমাম ডেটা কোন দিকে, 5 এর কাছাকাছি। তাহলে মধ্যক আর প্রচুরকের কাজ হচ্ছে, গড়ের কাজ হচ্ছে কেন্দ্রীয় প্রবণতাটা বের করা, অর্থাৎ ম্যাক্সিমাম ডেটা কার দিকে, ম্যাক্সিমাম ডেটা কোন দিকে আছে সেটা হচ্ছে আমরা কি দেখে বুঝি, আমরা হচ্ছে দেখে বুঝি যে মধ্যকের মান বা প্রচুরকের মান, সেটা দেখে আমরা বের করতে পারি যে আমাদের ম্যাক্সিমাম ডেটাটা কোন দিকে যাবে। তো এই মোটামুটি হচ্ছে আমরা সবগুলো নিয়ম দেখলাম। আমরা আবার একটু জয়েন করবো, আমরা একটু কিছু কথাবার্তা বলবো, ঠিক আছে? যেহেতু আজকে ক্লাসটা ছোট তাই কিছু কথাবার্তা বলার সুযোগ আছে। তো কিছু কথাবার্তা বলবো, সবাই এখনই আবার জয়েন দিবেন। এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।